আজ পড়ে শোনাব ডানায় রৌদ্রের গন্ধ। গল্পটি লিখেছেন বিনতা রায়চৌধুরী। রাধিকার বয়স তখন 2.5 বছর। তখন ওর মা মারা গেল। আর 5টা সাধারণ মেয়ে অল্প বয়সে মা হারালে যেটা ঘটে, সৎমায়ের অবশ্যম্ভাবী আবির্ভাব, সেটা রাধিকার জীবনে ঘটল না। রাধির বাবা বসন্ত বড্ড ভালোবাসত রাধিকে। আবার বিয়ে করলে রাধির অবহেলা হতে পারে মনে করে বসন্ত আর ছাদনাতলার স্বপ্ন দেখেনি। নিজের সামান্য একটা দোকান থেকে যা আয় হতো তার বেশিরভাগটাই সে জমাতো রাধির জন্য। বসন্ত গরিব ছিল ঠিকই, কিন্তু তার গরিবই ছিল না। অনায়াসে সে রাধির জন্য ঘোড়ায় চড়া রাজপুত্রের স্বপ্ন দেখত। বউয়ের জন্য বসন্তর মন পুড়ত ঠিকই, কিন্তু রাধিকে কোলে নিয়ে সে পোড়া মন জুড়ত। এই রাধির জন্যই তার বেঁচে থাকার ইচ্ছে প্রবল ছিল। কিন্তু তার ইচ্ছেকে একটুও আমল না দিয়ে মাত্র 3 দিনের জ্বরে মৃত্যু তাকে জোর করে কেড়ে নিয়ে গেল। 10 বছরের রাধি তখন 2 বিনুনি বেঁধে রীতিমতো স্কুলে যায়। বসন্তদের আধা গ্রাম আধা শহর অঞ্চলে স্কুল ছিল। তখনও সাক্ষরতার ধুম না লাগলেও অনেকগুলো ছেলে মেয়ে সেই স্কুলের পড়ুয়া ছিল। রাধিকা তাদের মধ্যে ছিল একজন। রাধি মাকে চিনত না, বাবাই ছিল তার সব কিছু। বাবা মারা যেতে রাধির জগৎ শূন্য হয়ে গেল। পুকুরের ধারে গিয়ে চুপ করে বসে থাকত। চোখের জলে যখন কোল ভিজে যেত তখন আস্তে আস্তে পুকুরে নেমে পড়ত। জলের মধ্যে মুখ ডুবিয়ে প্রাণপণে চিৎকার করত, বাবা। কেউ শুনতে পেত না সেই কান্না। রাধির বুক ফেটে যেত। কিভাবে আবার বাবাকে ফিরে পাওয়া যায় সে অঙ্কের হিসাব মেলাতে পারত না। তাছাড়া 10 বছরের রাধির বোঝার বয়স হয়ে গিয়েছে যে মরা মানুষ আর ফেরে না, কিছুতেই ফেরে না। রাধির মা গেল, বাবা গেল, এবার রাধি একা। তাই সে চালান হয়ে গেল মামার বাড়ি। মামা অবশ্য নিজের মামা নয়, মায়ের দুঃসম্পর্কের ভাই। কাছেই থাকত। ওরা ছাড়া আর কেউ নেই রাধির। পাড়া প্রতিবেশী সবারই ইচ্ছে রাধিকে মামা মামি কাছে টেনে নিক। অন্যেরা বিপদে পড়লে মানুষের উপদেশ একটু বেশি উপচে পড়ে, আর মৌখিক সহানুভূতির বাড়াবাড়িটাও একটু বেশি রকমের হয়ে দাঁড়ায়। কিন্তু দায়িত্ব নেয়ার বেলা আর কারো টিকি দেখতে পাওয়া যায় না। শ্রাদ্ধ শান্তি চুকে বুকে গেলে 2-4 দিনের মধ্যেই রাধিকে নিয়ে নিজের বাড়ি চলে এলো মামা মামি। সবাই ভাবল এবার বোধহয় রাধি সুখের দিন ফুরলো। বাবা মাহিনা রাধির বাকি জীবনটা মামির মুগনাড়া আর মামার চড়চাপড় খেয়েই কাটাতে হবে। কিন্তু বাজার চলতি উপন্যাসের সব কাহিনীকে নস্যাৎ করে দেখা গেল রাধিকে ওর মামা মামি নিজের মেয়ের মতো করেই ঘরে নিল। এমনকি ওর স্কুলও ছাড়িয়ে দিল না। রাধি আগের মতো 2 বিনুনি দুলিয়ে স্কুলে যেতে লাগলো। মামি বলল, যাক ও স্কুলে পড়াশোনা করুক। ওর বাপের বড্ড ইচ্ছে ছিল। তাছাড়া ও পড়লে ওর পিছনে পিছনে আমার দুটোও যাবে। সত্যিই তাই, রাধি বড্ড ভালো মেয়ে। ছোট ছোট বোনগুলোকে যেন বুকে বেঁধে বেড়াতো, সঙ্গে করে স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো, সব সময় আগলে রাখত। মামা মামির দুঃখ হয় এমন কোনো কাজ কখনো করতো না। ঘরের সব কাজেও মামিকে সাহায্য করত। রাধি মামার সংসারে একেবারে মিলেমিশে গেল। যারা রাধির দুঃখে কপাল চাপড়ে একটু কাঁদবে টাঁদবে বলে আশা করে বসেছিল, তারা বড়ই হতাশ হলো। দেখতে দেখতে রাধি বড় হতে লাগলো। তার 14-15 বছরের জীবনে মামির অনেক নিষেধ শুরু হলো। অত জোরে হাহা করে হাসবে না, কোনো ছেলের সঙ্গে পথে দাঁড়িয়ে গল্প করবে না, পুকুরে আর চান করতে যাবে না। ফক ছেড়ে সে এখন শাড়ি পরতে শুরু করলো। সব নিষেধ রাধি মাথা পেতে শুনত। কিন্তু এসব নিষেধ শুনলে কি হবে? ওসব নিষেধ আর কে শোনে? রাধি যে নিয়ম মেনেই বাড়ছে, তার শরীরের বাঁকে বাঁকে যে বিপজ্জনক বন্যা, তার গতি কোনো নিষেধ শোনে? ক্লাস 6 পর্যন্ত পড়ার পর রাধির মামি বলল, থাক, ঢের হয়েছে, আর না। গরিবের ঘরে আর বিদ্যে কাজ কি? রাধি একটু জেদ করল না, স্কুলে যাওয়া বন্ধ করে দিল। মামা মামি যা না চায় সে কাজ সে মরে গেলেও করবে না। রাধি কম কথা বলে, ভাবে একটু বেশি, শান্ত, নম্র, লাজুক। রাধির মামা একদিন বলল, এবার রাধির বিয়ের জন্য পাত্র খুঁজি। সব ভালো, তা সে যতই ভালো হোক, তার একটা সীমা থাকে। তাই রাধির মামি এবার একটু হিসেব কষে। নিজের 2 মেয়ে,
তার উপরে রাধি। স্বামীকে সে অসংকোচে বলে, হ্যাঁ গো, পাত্র তো খুঁজবে, বেশি খাই হলে কিন্তু পারবো না, তুমি স্পষ্ট বলে দিও। তুমি কি পাগল হলে? সে কি আমার সাধ্যে কুলোবে? তাছাড়া রাধি আমার সুন্দরী মেয়ে, ওর বিয়েতে পণ লাগবে না, মেয়েকে আমার সেধে নিয়ে যাবে। হ্যাঁ, দেখো বুঝে সুঝে, রাধি আমার পর নয়, কিন্তু পেটেরও তো দুটো আছে। তবে একটা কথা, এতদিন ধরে নেড়ে চেড়ে মানুষ করেছি, নাইবা হলো নিজের মেয়ে, কিন্তু আমি ওর মন জানি, ভারী লক্ষ্মী মন ওর, কোনো কড়া কথা বলতে পারে না, মন্দ কথা সইতে পারে না, বড্ড নরম ধাতের মানুষ। চোখ দুটোতে কি মায়া দেখো না? তাই বলছি, একটু দেখে শুনে তারপরে ছেলে খুঁজো। রাধি সত্যিই খুব শান্ত, কিন্তু মনটা তার আজকাল বড় অশান্ত হয়ে ওঠে। কেন হয় কে জানে, রাধি নিজেও ঠিক বোঝে না। আয়না ধরে চুল বাঁধার সময় কেমন যেন নিজের মুখখানাই বারে বারে দেখতে ইচ্ছে হয়। কপালের টিপটা বাঁকা হলো কি না, বা সিথির পাশে কুঁচো চুলগুলো পড়ে থাকলে ভালো লাগে নাকি পড়ে না থাকলে ভালো লাগে, সেই নিয়ে অহেতুকই ভেবে মরে। চান করতে ঢুকে অকারণেই দেরি হয়ে যায়। নিজের বাড়ন্ত শরীর দেখে নিজেই লজ্জায় সারা হয়। কেউ তো রাধিকে বলে দেয় না যে তার যৌবনের মনে মন হারাইয়া গেছে। তবু রাধি কিছু একটা বোঝে, আবার বোঝেও না। যখন তখন সে নিজের মনে গান গায়, প্রজাপতির পাখার দিকে নির্নিমেষে তাকিয়ে থাকে। রঙিন প্রজাপতি দেখতে যে এত সুন্দর, সে কথাটা রাধি আজ প্রথম আবিষ্কার করল। আবার দূর দিয়ে যখন শব্দ করে ট্রেন যায়, তখন উদাস চোখে তাকিয়ে থাকে। তাদের বাড়ি বাস রাস্তা থেকে অনেক দূরে, তবু যখন টাইম ধরে লোকে ফেরে, নতুন কোনো লোক দেখলে রাধি চমকে ওঠে অকারণেই। দাওয়ায় দাঁড়িয়ে কাপড় মেলতে মেলতে অন্যমনস্ক হয়ে যায়। গাছের পাতা খসে পড়ল, ফিক করে একটুখানি হাসে। সূর্যি ডোবা আকাশের লাল রং যেন নিজের মনটাকেও রাঙিয়ে দেয়। রাধি নিজেকে নিয়ে বড়ই ব্যস্ত হয়ে পড়েছে এখন। কেউ অবশ্য এসব টের পায় না, কিন্তু রাধি টের পায়। যেন এক কলসি ভরা জল যেন তার কানায় কানায় ছলাৎ ছলাৎ শব্দ বাজায়। রাধির মামা একদিন রাতের দিকে বউকে হেসে বললে, রাধিকে দেখতে বেশ হয়েছে না গো? হ্যাঁ, কথাই বলে যৌবনে দাঁড় কাকো সুন্দরী। হ্যাঁ, রাধিটার তো গড়ন পেটানো খুব ভালো, রংটাও ফর্সা। তো রাধির পাত্র টাত্তর পেলে? দুটো পাত্র পেয়েছিলাম, একজনের বয়সটা একটু বেশি, চেহারাটা সুবিধের নয়, কেমন যেন খিটখিটে মেজাজ, তবে বেশি দাবি টাবি নেই। আর অন্যটা? সে ছেলে ভালোই, তবে বাঁ হাতটা একটু নুলো মতো। এমনিতে অসুবিধে কিছু নেই, বাজারে নিজের দোকান আছে, পয়সা টাকা ভালোই আছে। ওসব নুলো মুলো বাদ দাও, কি পাত্রের ছিঁড়ি। মশারির ধার গুঁজতে গুঁজতে মুখ বাঁকালো মামি। শেষে লোকে বলবে বাব্বা নেই, তাই মেয়েটাকে যা হোক তা হোক করে ডোবায় ঠেলে দিয়েছে। তুমি আর একটু ভালো করে খোঁজ করো। তাই ভাবছি, সেদিন রাধিকেই জিজ্ঞেস করলাম ওর মনে কিছু আছে কি না। তা মেয়ে লজ্জায় ঘেমে নিয়ে মরে, কোনো জবাবই দেয় না। শেষকালে কি বললে জানো? কি? মামির ঠোঁট টেপা হাসি। কি বলল? বলে কি, তোমরা যেমন ভালো বুঝবে, তবে কি না একটু লেখাপড়া জানা। এইটুকু বলেই মেয়ে এক ছুটে পালিয়েছে। তা তাই খুঁজো, মেয়েটাও তো স্কুলে পড়েছে বেশ কয়েক ক্লাস, আমার মতো তো আর নয়। দেখো না, তুমি যদি আর একটু লেখাপড়া জানতে, তাহলে এই মালিকের কাছে আমার চোপা খাওয়া চাকরির পায়ে নমস্কার করে বেরিয়ে পড়তে পারতে। তাছাড়া একটু লেখাপড়া জানা জামাই হলে লোকে আমাদেরও মান্যই করবে। রাধিকার বিয়ে ঠিক হয়ে গেল। পাত্রর নাম অনাদি, বয়সও বেশি না, আবার ছেলে ছোকরাও নয়, 9 অবধি পড়েছে, কারখানায় চাকরি করে। ঘরে শুধু বিধবা মা। মায়ের অবশ্য কিছু দাবি ছিল, কিন্তু ছেলে পাত্রী দেখে বেঁকে বসেছে, এই মেয়ে তার চাই, অন্য কিছুই চাই না। পাত্রের বাড়ি একটু দূরেই, ট্রেনে করে গেলে 7-8 স্টেশন পড়ে। জায়গার নাম মানিকপুর। পাকা বাড়ি নয়, তবে নিজেরই ঘরদোর, চালে টালি, মেঝে পাকা, দেওয়ালও পাকা। কারখানা থেকে অনাদি উপরি টুপুরিও পায় বোধ হয়। মেয়ে খেয়ে পড়ে সুখেই থাকবে। অনাদি বিয়েতে কিছুই নিল না,
শুধু শাঁখা সিঁদুরেই মেয়ে পার হয়ে গেল। অনাদির মা শান্তমণির অবশ্য ছেলের এতটা বাড়াবাড়ি পছন্দ হলো না। মেয়ের বাপ মা নেই তো কি হয়েছে, একটু চাপ দিলে ওই মামা মামির হাত দিয়ে কিছু পড়তো। ঘরের চালের টালি বদলে ঢালাই করার স্বপ্ন দেখছে শান্তমণি কতদিন ধরে। পণের টাকা দিয়ে ওই কাজটা সারবে মনে মনে ঠিক করে রেখেছিল সে। হলো না বলে মনটা তার বেজারই হয়েছে বলতে গেলে, তবে ছেলের কাছে বলতে সাহস পায়নি। প্রতিবেশী ননিবালার কাছে একদিন গজগজ করে শান্তমণি খেদ জানাচ্ছিল, ওই ধলা রঙেই ছেলের আমার মাথা ঘুরল, অত ধলায় কাজ কি, একটু কালো কুলো মেয়ে হলো দিব্যি চলতো, আমার ঘরের চালটা তো পাকা হতো। রাধিকে দেখেই চুপ করে গেল শান্তমণি, কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিল। তখনই রাধি বুঝেছিল ছেলেকে কিঞ্চিত ভয় পায় মা। শান্তমণি ননিবালার কাছে ওইসব গল্প করছে, ছেলের কানে যদি ওঠে তাহলে ছেলে মাকে ছাড়বে না। রাধি এগিয়ে এসে বলল, মা আপনি কি এখন চানে যাবেন? কলঘরে আপনার কাপড় দেব? একটু পরে যাব বৌমা। শান্তমণি অনেকখানি হেসে জবাব দিল। ভাবছিল কি জানি বউটা আবার তার কথা টথাগুলো শুনেছে কি না, কিন্তু বউয়ের হাসি মুখ দেখে নিশ্চিন্ত বোধ করল। রাধি মনে মনে হাসল, শুনলেই বা কি, সে কি অনাদির কানে মায়ের নামে লাগাতে যাবে নাকি? ননিবালা একটু হিংসে হিংসে মুখে বলল, তা বউ তো তোমার বেশ যত্নাত্তি করছে দেখছি। তা করে, এসে থেকেই আমাকে আর উনুনের আঁচে বসতে দেয় না, আসন পিঁড়ি সাজিয়ে ভাত দেয়। তবে আর দুঃখ কিসের তোমার, আমার ঘরেরটার মতো তো আর ধিঙ্গি নয়। উফ, জ্বলে গেলাম। আড়াল থেকে রাধি হাসে। এইবার সাত কাহন করে ননিবালা শুরু করবে ছেলের বউয়ের নিন্দে। তার একটু পরে শুরু হবে জামাইয়ের প্রশংসা। শান্তমণিও হুঁ হুঁ করে সায় দেবে। বউ আসার পর তার খুব অবসর বেড়েছে, ঘরে কাজটা সব বউই করে। দাওয়ায় বসে বসে শান্তমণি প্রতিবেশীর সঙ্গে খুব দুঃখের গল্প করে। হঠাৎ ননিবালার আহ্লাদি হাসি শুনে রাধির কানটা ওইদিকে গেল। জামাই আমার কি বলবো ক্ষান্ত, সোনার টুকরো। মেয়ের স্বামী ভাগ্যে খুব ভালো, সে আমার মনিকে ছাড়া কিছুই বোঝে না। প্রত্যেক মাস পয়লায় টাকা হাতে পেয়ে মানির জন্য কিছু কেনা চাই। মানির কোনো শখ আহ্লাদ বাকি রাখতে চায় না। মানি যা চায় মুখের কথা না ফুরোতেই এনে হাজির। ননিবালার মুখ উপচানো হাসি তার সইয়ের মুখেও সংক্রমিত হয়। রাধি মনে মনে ভাবে, যেসব গুণের জন্য জামাই সোনার টুকরো হলো, সেসব গুণ ননিবালার ছেলের থাকলে সে হতো মেনিমুখ, বউয়ের ভেড়া, নির্লজ্জ, বেহায়া। কিন্তু মনে মনে ভাবলেই তো রাধি সেসব কথা মুখে বলতে পারে না। সে মন দিয়ে নিজের কাজ করে যাচ্ছিল। বাইরে উঠোনের রোদে মশলা শুকোতে দিচ্ছিল রাধি। পুরনো বস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল সব মশলাপাতি, মচমচে করে তুলে রাখবে। রাধি এমনিতে মামির ঘরে ঘরকন্নার কাজ করে সুখ পেত, এখন তো তার নিজেরই ঘর হয়েছে, ঘর নিয়ে সে মশগুল, ঘরের মানুষটাকেও নিয়ে। রাধিকা তার জীবনে এত আলোর স্বপ্ন কখনো দেখেনি। অনাদি বউকে ভালোবাসে পাগলের মতোই। রাধিও তার শান্ত লাজুক স্বভাবে যতখানি ভালোবাসা উজাড় করে দেওয়া যায় সবটুকুই দেয়। লুকিয়ে লুকিয়ে অনাদি পকেটে করে জুঁই ফুলের মালা নিয়ে আসে, রাত্রিবেলা বউয়ের চুলে জড়িয়ে দিয়ে মুখ ডুবিয়ে ঘ্রাণ নেয়। ফুলের গন্ধ, ভালোবাসার গন্ধ মিলেমিশে ঘরের মধ্যে যেন এক স্বপ্নের ঘোর খেলা করে। রাধির মুখখানা টেনে নিয়ে ফিসফিস স্বরে অনাদি ডাকে, রাঙা বউ। ভালো লাগায় রাধি মরে যায়। স্বামীর বুকে মুখ লুকিয়ে সেখানেই যেন জন্মের মতো হারিয়ে যেতে চায়। দুটি প্রাণে, দুটি শরীরে ভালোবাসার ঢেউ যেন আছড়ে পড়ে, উথলে পড়ে, ভাসিয়ে নিয়ে যায়। রাধি ঘর গোছায়, ঘর আগলায়, ঘর সাজায়। ঘরের মধ্যে রাধি বিভোর হয়ে থাকে। অনাদি কারখানায় যায়, বাড়ি চলে আসে। কোনো উটকো ফাটকা বন্ধু নেই, আড্ডা নেই। বাড়িতে মায়ের সঙ্গে যা কথা টথা বলে তাও প্রায় সবটাই রাধির কথা। তোমার বউ কেমন হয়েছে মা? ভালো বাবা, বেশ হয়েছে। ছেলের মন বুঝে মা সায়টায় দেয়। তোমার দিকে তো খুব খেয়াল, আমাকে যত্ন টত্ন করে তো? হ্যাঁ করে বই কি। মনে মনে শান্তমণি বলে, উত্তর তো তুমি ঠিক করে রেখেছ বাপ, আমি আর কি বলবো। এমন শান্ত লক্ষ্মী, ওকে আমার কিছুই বলতে হয় না। অনাদি গাল ছাড়িয়ে হাসে। তাই তো, তাই তো। বিধবা মা, ছেলের বিরুদ্ধে কোনো কথা বলার সাহসই নেই।
শান্তমণির মনের মধ্যেটা বিরক্তিতে চিরবির করে ওঠে। তোর বাপ কোনোদিন তোর বউকে নিয়ে এত আতিক্ষেতা করেনি। হ্যাঁ, বউয়ের প্রশংসায় একেবারে গলে পড়ছে। অমন সাদাপানা রং আমার ছিল না, তবু দেখতে খারাপ আমিও ছিলাম না। অনাদি কেবলই ভাবে, কারখানার কাজ শুরু হওয়ার ভোঁ এত তাড়াতাড়ি বাজে, কিন্তু ছুটির হুইসেলটা এত দেরি করে কেন? দুপুরে টিফিনের পর আর কোনো কাজ করতে ইচ্ছে করে না অনাদির। রাধির কাছে ফেরার জন্য মনে বড্ড তাড়া লাগে। রাধিকা, রাধু, রাধি, কত নামে যে ডাকে অনাদি তাকে। তবে রাধির সবচেয়ে ভালো লাগে রাঙাবউ ডাকটা। আবেগে নিঃশ্বাস ঘন হয়ে আসে। এত সুখ, সুখের সাগরে যেন সুখের জোয়ার, সুখের ঢেউয়ে সুখের হাওয়া। সুখ হেসে কেঁদে সুখ, সুখ কেঁদে হেসে সুখ, দেখে সুখ না দেখে সুখ, হেলানো সুখ বেলানো সুখ। সুখ বুঝি আর ওই ঘরে ধরে না, কিন্তু এই ঘরেই দুঃখ এসে সিঁধ দিল। রাধির মনে এখন কেবলই টুংটাং টুংটাং এক অন্য ব্যথা বাজে। 3-4 বছর বিয়ে হয়েছে, এখনো এ ঘরে কচি পায়ের ছাপ পড়ল না। অনাদি মুখে বিশেষ কিছু বলে না, তবে তার মনেও ওই একই কথাই বিনবিনায়। সে এখন সন্তানের মুখ দেখতে চায়। বিয়ে হয়েছে অনেক দিন, ভালোবাসতে বাসতে রাধিও যেন একটু পুরানো হয়ে গেছে। নতুন অথচ অনিবার্য কিছু দিয়ে অনাদি এখন ঘর ভরাতে চায়। বিশেষত বন্ধুদের বাঁকাচোরা কথাও কানে আসে। সত্যি সত্যি বউটা তার বাঁজা নাকি? একটুখানি অন্যায় ঘৃণা চলকেও ওঠে অনাদির মধ্যেও, অথচ মুখ থেকে কটু কথা কখনো খসে না। রাধির মনও আর সে মন নেই, কিছুই তার ভালো লাগে না। সর্বক্ষণ কি যেন তার আকুতি, তবু তার কোল ভরে না। রাধি শুকিয়ে যেতে থাকে। প্রথম প্রথম অনাদি তাকে সান্ত্বনা দিত, হওয়ার হলে ভগবান ঠিকই দেবেন, তোমার আমার হাতে কি। এসব কথা অনাদিই বলতো রাধিকে। কিন্তু দূরত্ব বাড়ছিল, মালিন্য বাড়ছিল। যদিও কষ্টটা দুজনের প্রায় একই রকম, তবু মজরাচ্ছিল দুজনকে দুভাবে। শান্তমণি নীরব হাউতাস, ঘন ঘন চোখে আঁচল ব্যাপারটাকে আরও অন্যভাবে খোঁচা দিচ্ছিল। আজকাল অনাদি মাঝে মাঝেই বেশ রাত করে বাড়ি ফেরে। 2-1বার রাধি ওই নিয়ে বলেওছে, কিন্তু তাতে কথাই বাড়ে, কাজের কাজ হয় না। এখন অনাদির কয়েকজন বন্ধু হয়েছে, তাদের সঙ্গে কাটায় সন্ধ্যের পর অনেকটা সময়। রাধি আর অনাদির মধ্যে একটা সেতুর বড় প্রয়োজন হয়েছে আজ। একটা ছোট প্রাণী পারে দুজনকে আবার আগের মতো করে বাঁধতে, এই ঘরটাকে আবার হাসি আনন্দে ভরিয়ে দিতে। কিন্তু তা যেন রাধির ভাগ্যে লেখা নেই, বোধহয় অনাদির ভাগ্যেও নেই। নইলে অনাদি তো বউকে সত্যি ভালোবেসেছিল। তবে একটিমাত্র সন্তানের দাবি কি তার কাছে ন্যায্য নয়? রাধি কি তা বোঝে না? বেশ বোঝে, কিন্তু কি করবে? দুজনের মধ্যে ফাটলটা কেবল বড় হতেই থাকে। সে ফাটল যে বেশ বড় হয়েছে সেটা বোঝা গেল সেদিন। অনেক রাত করে বাড়ি ফিরল অনাদি মদে চুর হয়ে। রাধি অবাক হয়ে গেল, এ জিনিস তার কাছে নতুন। কোনো দিনও সে মদ খেয়ে অনাদিকে বাড়ি ফিরতে দেখেনি। মাতাল আর পাগল, এই দুয়ে তার বড় ভয়। আশ্চর্য মাখা এক প্রশ্ন বেরিয়ে এলো রাধির মুখ দিয়ে, তুমি মদ খেয়েছ? হ্যাঁ খেয়েছি, কি হয়েছে তাতে? ঝাঁঝিয়ে জবাব দেয় অনাদি। কেন খেয়েছ? কোথায় ছিলে এত রাত অবধি? রাধির খুব রাগ হয়ে গেল। বেশ করেছি, খেয়েছি। আমার যেখানে ইচ্ছে সেখানে ছিলাম, তোমার তাতে কি? প্রত্যেকটা কথা জড়িয়ে যাচ্ছে অনাদির, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। আমার তাতে কি? বাহ, বেশ কথা তো। কেন, কি অপরাধ করেছি আমি? কি করেছ জানো না? আমার ছেলে চাই, সন্তান চাই। আমার মুখে আগুন দেবে কে? তক্তপোষের উপর হাতের থাবা বসিয়ে প্রচণ্ড এক আওয়াজ করলো অনাদি। চুপ করো, চুপ করো, দয়া করে একটু চুপ করো, সবাই যে শুনছে। চোখে জল এসে গেল রাধির। না, আমি চুপ করব না, ওসব চোখের জল অনেক দেখেছি। তুমি পারো আমাকে সন্তান দাও, না পারো বলে দাও, অন্য কেউ দেবে। রাধির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। এ কি কথা বলছে অনাদি? যদিও মদের ঘরে রয়েছে, তবু মুখ দিয়ে যা বেরোচ্ছে সেগুলো তো কথাই, কঠিন নির্মম কথা। অনাদি মনে মনে কি ভাবছে তাহলে? রাধির কোন সর্বনাশের কথা ভাবছে? পরদিন ভোরবেলা অবশ্য অনাদিকে লজ্জিতই মনে হলো।
আগের দিনে রাতের জন্য সে কয়েকটা সাফাই জাতীয় কথাও বলল নিচু গলায়। আমি খেতে চাইনি, তারকরা এমন জোর করল। রাধি কোনো কথারই উত্তর দিল না, ঘরের কাজেই ব্যস্ত রইল। ভাত খেতে খেতে অনাদি আবার বলল, আর ওদের আড্ডায় বসবো না, বসলেই রাত হয়ে যায়। অনাদির এই ধরনের কৈফিয়তের উত্তরেও রাধি কোনো বক্তব্য রাখল না। অনাদির পাতে তরকারি তুলে দিল, মাছের ঝোলের বাটি রেখে দিল পাশে। অনাদি তখন নীরবেই শেষ করলো বাকি খাওয়াটা, কিন্তু ছবি বদলাতে শুরু করলো। অনাদি এখন প্রায় রাতেই মদ খেয়ে বাড়ি ফেরে। মদ খেলেই অনাদির রূপ পাল্টে যায়। ইদানিং অকথ্য গালিগালাজও করে। আর এরকম রাতগুলোতেই কোনো এক ডলির কথা শুনতে পায় রাধি। সকালবেলা অবশ্য অনাদি একেবারে শান্ত হয়ে যায়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বিশেষ হয় না। ওদের সম্পর্ক পচতে শুরু করেছে। খান্তমণিও আজকাল রাধিকে বিশেষ কেয়ার করে না। আর ছেলেই যখন বউকে আর পৌঁছে না, খান্তমণি তাকে খাতির করতে যাবে কোন দুঃখে। অন্যদিকে সে শুনিয়েও দিয়েছে একদিন, নিষ্পলা গাছে জল ঢেলে আর লাভটা কি। অনাদি একদিন সকালে রাধিকে বলল, তুমি তো অনেকদিন মামার বাড়ি যাওনি, ঘুরে এলেই পারো। কথাগুলো যে সুহাগ অনুভূতি মাখা নয় তা বেশ বুঝতে পারে রাধি, বরং কেমন যেন একটা ফন্দি ফিকিরের গন্ধ পায়। ও বলে, যাবো একদিন। যাবো আবার কি, আজকালই চলে যাও। হায় রে, রাধির চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। একদিন মামার বাড়ি যাওয়ার শত বায়নাতেও অনাদি রাধিকে ছাড়তে চাইতো না, আজ সেই তাকে ঠেলে পাঠাচ্ছে। রাধি মামার বাড়ি গেল। যাওয়ার সময় অনাদি কিংবা খান্তমণি কেউই রাধিকে জিজ্ঞেস করলো না কবে আসবে। রাধি জিজ্ঞেস করলো অনাদিকে, কবে আনতে যাবে আমাকে? আনতে যাওয়ার সময় পাবো না, তুমি নিজেই চলে এসো যখন মন হবে। যখন মন হবে? যেতেই তো মন হচ্ছে না রাধির, তবু তো যাচ্ছে। মামার বাড়ি গিয়ে প্রথম দুদিন অবশ্য ভালোই লাগলো রাধির, কিন্তু তারপর থেকে কেবলই পথ দেখতে লাগলো। তার মনে কেমন যেন এক বিশ্বাস ছিল, অনাদি নিশ্চয়ই তাকে নিতে আসবে। কিন্তু 5-6 দিন কেটে গেল, অনাদির ছায়াও দেখা গেল না। মামি জিজ্ঞাসা করল, কি রে রাধি, অনাদি তোকে নিতে আসছে না কেন? ইস, কি লজ্জা। রাধি অভিনয় করে বলল, খুব কাজের চাপ, ওভারটাইম চলছে রোজ, দেখি আজকালই এসে যাবে। কিন্তু আর বেশি দেরি করল না রাধি, নিজেই চলে এলো মানিকপুরে। বাড়ি ফিরে রাধি বুঝল তার 8 দিনের গড় হাজির তাকে বাড়ি থেকে 8 লক্ষ যোজন দূরে পাঠিয়ে দিয়েছে। অনাদি ভালো করে কথাও বলল না ওর সঙ্গে। রাধি শুনতে পেল খান্তমণি ডলির প্রশংসায় পাড়া জাগাচ্ছে, অর্থাৎ অনাদির বন্ধু তারকের শালী ডলি এর মধ্যে 2 দিন এসে ঘুরে গেছে এ বাড়ি। খান্তমণির সঙ্গেও ভাব হয়ে গিয়েছে খুব। রাধির মন বলল, একটা বেশ মতলব পাকিয়ে উঠেছে এ বাড়িতে। রাধি একাই লড়তে লাগলো। কার সঙ্গে যে লড়াই তা সে বুঝতে পারছে না, তবু বোধহয় সে তার নিজের জায়গা না ছাড়ার লড়াই করছিল। কিন্তু এর কোনো মূল্যই নেই। অনাদি ঠাড়ে ঠোরে তাকে বলেছে সন্তানের অভাব সে আর সহ্য করতে পারছে না। রাধিকে আর সময়ও দিতে রাজি নয়। তার সামনে এখন উপায় একটাই, আবার বিয়ে করা। আর ডলিকেই সে বিয়ে করবে। খান্তমণিও যখন তখন যা খুশি বলে রাধিকে। বাইরের খাটিয়ায় বসে বসে সারাদিন সে শুধু বকবক করে। কাজ তো কিছু নেই সংসারে, অফুরন্ত অবসর, কাজেই বা লাগাবে না কেন? তার ঘরের চাল সারাবার ক্ষেত বড় বেশি বেড়েছে। আবার ডলির বাবা টালির চাল সারিয়ে ছাদ পাকা করে দেবে, সে কথাও শোনানো হয়ে গেল হাজার কয়েকবার। রাধির ঘরে সেই জোনাক জ্বলা রাতগুলো আর নেই। নিঃসীম শূন্যতা, দুজনের মধ্যে সব উষ্ণতা মরে গিয়েছে। রাধি রাতের অন্ধকারে লুকিয়ে কাঁদে। কাঁদে তার না দেখা মায়ের জন্য, অল্পদিন দেখা বাবার জন্য, আর নিজের জন্য। বাপমাহীন রাধির বড় আশ্চর্য রকম স্বামী সুখ জুটেছিল কপালে। এত বেশি বেশি সুখ পেয়েছিল যে বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল, যেন এক চুমুকেই শেষ। তাই আজ অবধি রাধি চুমুকে চুমুকে কান্না শোষে। অনাদি নিজেকে বোঝায়, কি করব, রাধিকে তো ভালোবেসেছিলাম, কিন্তু আর ভালো লাগে না। যে গাছে ফুল ফুটবে না সে গাছে আর জল ঢালতে রাজি নয় সে। তাছাড়া ডলির মধ্যে অনাদি এক অন্যরকম উত্তেজনা খুঁজে পায়। তার ভালোবাসার রকমই আলাদা, কেমন যেন নেশা এনে দেয়। চলনে বলনে ডলি যেন আগুন নদী,
সবসময় যেন তার সঙ্গে কানামাছি খেলছে। যতই ধরতে যাও পিছলে সরে যায়, কিন্তু অনাদি তাকে ধরবেই, বাঁধবেই। মন তার ডলিতে মজে গেছে। রাধির উপর ভালোবাসা তো ফুরিয়েইছে, দয়াটাও হয় না। কারণ ডলি বলেছে রাধিকে ছাড়লে তবে ডলিকে পাবে অনাদি। অনাদি রাতে বিছানায় কাঠের মতো শুয়ে ঘুমোয়, আঙুল দিয়ে ছোঁয় না আর রাধিকে। একদিন নিঝুম রাতে রাধি নিজেই অনাদিকে প্রবলভাবে কাছে টানল। লজ্জার মাথা খেয়ে বলল, আমি তোমার সেই রাঙা বউ, আমাকে কি তুমি ভুলে গেলে? অনাদির বুকে কেমন মোচড় লাগলো না। অনায়াসে সে ঠেলা দিয়ে রাধিকে সরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। প্রত্যাখ্যাতা রাধির সামনে সমস্ত জগৎ যেন ফালা হয়ে গেল। ব্যথায় নীল রাধি ভাবল, নিজের একখানা হাত কেটে দিলেও যদি অনাদিকে ফিরে পেত। কিন্তু তা বুঝি হওয়ার নয়। একদিন ডলিকে দেখেছে রাধি। সে মেয়ে তো নয়, সে মেয়ে যেন লাউ ডগা সাপ। কি চাহনি, যেন বিজলি ছুটছে। শরীরের সব অঙ্গ দিয়ে যেন কথা বলে। ওই পুরুষ মজানি মেয়ের সঙ্গে কি রাধি পাল্লা দিতে পারে? একদলা ঘৃণা যেন রাধির জিভ থেকে নাভি পর্যন্ত ছড়িয়ে পড়ল। রাধির মা না হতে পারার ব্যর্থতার জন্য অনাদি হয়তো সারা জীবন একটা অসন্তোষ নিয়ে কাটিয়ে দিত, কিন্তু রাধিকে এভাবে ছেঁটে ফেলত না, কখনোই না। কিন্তু ওই মেয়েটা একটা সুযোগ নিল। তার সঙ্গে কান্তমণির বিষাক্ত ইন্ধন তো আছেই। প্রথম থেকেই ছেলের বউকে সে শত্রুপক্ষীয় বলে ভেবে নিয়েছে। অপমান অভিমান ছাপিয়েও রাধির চোখে ঘনিয়ে এলো এক মহা দুর্দিনের ঘনঘোর ছায়া। ভয় রাধিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। এত বড় দুনিয়ায় কোথাও তার ঠাঁই নেই। এর মধ্যে আর একবার মামার বাড়ি গিয়েছিল সে। মামি ওকে দেখে কিছু একটা সন্দেহ করেছে। বলেছে, অনেক কষ্টে তোর বোনটার বিয়ে ঠিক করেছি, এখন আর তুই আসিস না রাধি, ওদের কথা একটু ভাবিস। তোর সম্বন্ধে কিছু একটা রটলে ওদের বিয়ে দিতেই পারবো না। তাহলে কোথায় যাবে রাধি? দৌড়ে দৌড়ে শেষকালে ভিক্ষে করবে নাকি? মা গো, শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে না তাকে? শেষ পর্যন্ত সমস্ত মান খুইয়ে অনাদির কাছে মিনতি করেছিল, বেশ তো, আসুক ডলি, সে কিছু বলবে না, বিয়ে করুক অনাদি ডলিকে। কিন্তু রাধিকে যেন এ বাড়িতে একধারে একটু জায়গা দেওয়া হয় থাকার, না হলে কোথায় যাবে সে? বাপ মাও নেই যে বাপের বাড়ি গিয়ে থাকবে। রাধির অসহায় কান্নায় বোধহয় অনাদির মন একটু ভিজেছিল। মাকে অনাদি বলল, থাকবে এক কোণে পড়ে, সংসারের কাজ টাজ করবে। খান্তমণি হাঁ করে উঠল, পাগল নাকি? একটা বাড়তি পেট, একটা উটকো ঝামেলা, ওসব একেবারে আমল দিতে নেই। তাছাড়া ডলিও অনাদিকে সাপ জানিয়ে দিল, রাধি ও ঘরে থাকলে সে কোনো দিনই যাবে না। সুতরাং ফরমান জারি হয়ে গেল এক রাতে। অনাদি কঠিন গলায় জানিয়ে দিল, রাধিকে ছাড়তে হবে এ ঘর। যেমন করে ছোট ছেলের হাত মুচড়ে খেলনা কেড়ে নেয়, ঠিক তেমনি করে রাধির হাত মুচড়ে তার ঘর সংসার কেড়ে নিল ওরা। এই ঘর কত মন প্রাণ দিয়ে সাজিয়েছিল রাধি। ওই তো এখনো দাওয়ায় লক্ষ্মী পুজোয় তার দেয়া আলপনার ছাপ দেখা যাচ্ছে। বাড়ির পিছনের এক চিলতে জমিতে যত্নে লাগানো তার দু একটা সবজি গাছ। ঘর দুটোর দরজা জানালা নিজের হাতে তৈরি পর্দা টাঙানো। শোয়ার ঘরে তক্তপোষের নিচে ইট লাগিয়ে উঁচু করেছিল, যাতে তার নিচে ঘরের অনেক বাড়তি জিনিস ঢোকানো যায়। কত সোহাগ ভরা রাতের স্মৃতি, কত খুঁটিনাটি হাসি মশকরা, ছোট ছোট মান অভিমান, সব বাসি হয়ে গেল। অনাদির অসুখে রাত জাগা সেবা, দেবতার পায়ে পুজো ঢালা, খান্তমণির বাতে পায়ে দিনের পর দিন মালিশ করা, কত নিপুণ গৃহস্থালী, সব নিষ্ফল হয়ে গেল। একদিন সকালে খান্তমণি একরকম জোর করেই বার করে দিল রাধিকে। অনাদি চুপ করে দেখল, একটা কথাও বলল না। কি করে পারল অনাদি? যাকে নইলে একদিন চোখে অন্ধকার দেখত, আজ তাকে এমনভাবে হেনস্তা। মানুষ পারে এমন করতে? হ্যাঁ পারে, মানুষই পারে, একমাত্র মানুষই পারে সব কিছু করতে। রাধি তো জানে না যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে। বেঘর হয়ে রাধি ফ্যালফ্যাল করে ঘুরল এধার ওধার। কোথাও তার কোনো ঘর নেই। তবে যে সে জানত এটাই তার নিজের ঘর। দূর, কোথায় কি, মামির ঘরেও আর তার জায়গা নেই। তাহলে আবার কি?
যার নিজের কোনো ক্ষমতা নেই তার আবার নিজস্ব পরশ্য কি? যখন যেখানে ঠাঁই হলো সেটাই তার ঘর, আবার কেড়ে নিলেই বেঘর। রাধিকা শেষ পর্যন্ত এসে পৌঁছল রমলাদির আশ্রমে। পুলিশ, কোর্ট এসব কিছুই করেনি রাধি। কেই বা তার হয়ে ওসব করবে? আর করে হবেই বা কি? এই আশ্রমে তার মতো আরও অনেক মেয়ে আছে। কারো স্বামী নেয় না, কেউ চোখেই দেখেনি স্বামীকে, কেউ অনাথ, কেউ সংসারে ঝর্তি পড়তি। আবার রাধির মতো ঘর হারানিও আছে কেউ কেউ। সবারই ক্লান্ত ডানায় রৌদ্রের গন্ধ, অন্যায় অবিচারে তপ্ত শলাকা বিদ্ধ, যাদের মন নামক পদার্থটিকে কেউ স্বীকারই করেনি। অবজ্ঞা আর অবহেলার অবিরাম বর্ষণে ভিজতে ভিজতে শুধুই বেঁচে থাকা। ওরা মাদুর বনে, ধামা বনে, মেশিনে সেলাই করে, আরও কত কি করে। রাধি এখানে রাধিকাদি, একটু আধটু লেখাপড়ার দৌলতে রমলাদির ডান হাত, হিসাব নিকাশ রাখে, অন্যান্যদের দেখাশোনাও করে, আবার ভালো মতো মাদুর ধামাও বুনতে শিখে গেছে, মেশিনও চালায়। রাধি শুনেছে তার বোন দুটোর বিয়ে হয়ে গিয়েছে। এক মরা বিকেলে মামি এসেছিল রাধির কাছে, বলেছিল, রাধি এবার বাড়ি চল। না গো মামি, আর কারো খেয়াল খুশি মতো কোনো বাড়ি নয়। আজকে হাসি, কালকে রাখো, পরশু বলে পথ দেখো। না না, আর কোনো মায়াবন্ধন নয়। তোমাদের ওপর কোনো রাগ নেই আমার। তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকুক, আমিও নিজের মতো থাকি। মানিকপুরের খবর জানিস? দুহাত বাতাসে নাড়ে রাধি। না, কোনো দরকার নেই, যেখানে যে আছে ভালো থাকুক। সন্তানের মুখ দেখা অনাদির ভাগ্যে হয়নি রে। ও নতুন বউ বড্ড আয়েসি। অনাদির মা আবার রান্নাঘরে ফিরে গিয়েছে। অনাদির আর সেই চেহারা নেই। থাক থাক মামি, আমি কিছু শুনতে চাই না। দুহাতে কান চাপা দেয় রাধি। মামি রাধির জন্য দুঃখ করে। তোকে তো নিজের মেয়ের মতো করে পেয়েছিলাম, মায়া হয় তাই। কী বা তোর বয়স? তা কি রাধি জানে না? কত লোকের চোরা চাহনি, বাঁকা হাসি তার শরীরের ওপর দিয়ে পিছলে যায়, কিন্তু মনে কোনো আঁচড়ই পড়ে না। অনাদির অবহেলা, ক্ষান্তমণি দুর্ব্যবহার, সেই দুর্যোগময় দিনগুলি কিছুই আর তাকে এখন ভাবায় না। শুধু অনাদির ভালোবাসার কথা মনে পড়লে তার পিঠে কেউ যেন সপাসপ চাবুক মারে। অনাদির মধু মাখানো আদর সোহাগ মনে পড়ে গেলে তার শ্বাস রুদ্ধ হয়ে আসে। সে ভাবতে চায় না, তবু কখনো কখনো মনে পড়ে যায়। সেগুলি ছিল যেন তার সত্যিকারের অপমান আর অসম্মান। একটা প্রতিশোধ নেওয়ার স্পৃহা তার মধ্যে শিরশির করে ওঠে। রাধির হাতে কিছু টাকা জমেছে। সেই টাকা দিয়ে সে একটা ঘর নেবে ঠিক করল। নিজের জন্য ঘর নিয়ে তারপর একটা বিয়ে করবে ভাবল। এবার নিজের জন্য বিয়ে ভাবতে ভাবতে একটা মন্দ নয় গোছের লোককে বিয়ে করে ফেলল। রাধি এখন অনেক কিছু দেখেছে আর অনেক কিছু শিখেছে। সে বেশ বুঝেছে বিয়ে করার জন্য এই মন্দ নয় ধারার লোকগুলি সবচেয়ে ভালো। বিয়ে করে রাধি ভালোই আছে। হাতে তার এখন অনেক কাজ। আশ্রমের কাজ তো সে সারেনি, আবার নিজেরও অনেক কাজ আছে। কাজ মানে দেদার কাজ, সেই কাজ নিয়েই মেতে থাকে। ঘর নিয়ে ঘরণী হওয়ার সুখ আর সে খোঁজে না। তবে বছর না ঘুরতেই রাধির ভারী সুন্দর একটা ছেলে হলো। এই ছেলের জন্যই তার বিয়ে করা নাকি বিয়ের জন্য ছেলে, সেই হিসাব না মেলাতে বসে রাধি আগেই ঠিক করল বেশ করে ছেলের অন্নপ্রাশন করবে। নেমন্তন্নের তালিকায় সবচেয়ে আগে থাকলো মানিকপুরের সেই লোকটার নাম। অন্নপ্রাশনের দিন খুব সুন্দর করে বাড়িটাকে সাজালো রাধি। আমের পাতার সঙ্গে ফুল গেঁথে গেঁথে মালা তৈরি করে টাঙিয়ে দিল দরজায়। মঙ্গল চিহ্ন আঁকলো দেওয়ালে। ঠিক জায়গায় মঙ্গল কলস, কলা গাছ, কোনো ত্রুটি নেই। সোনার দলার মতো রাধির ছেলে একল ওকল করে ঘুরে বেড়াচ্ছে। নিমন্ত্রিতরা আসছে যাচ্ছে, রাধির স্বামী সব একাই সামলাচ্ছে। তার মুখেও হাসি, মনেও হাসি। রাধির বড় মায়া হয় লোকটার জন্য। যেমন যেমন ব্যবস্থা করতে চেয়েছে রাধি, ঠিক তেমন তেমন ব্যবস্থাই করেছে। ঝলমল করছে বাড়িটা। তবে সবচেয়ে বেশি ঝলমল করছে আজ রাধিকা। ঢলা সূর্যে যেন রূপের জোয়ার লেগেছে। কপালের মাঝখানে সিঁদুরের টিপ পড়েছে বড় করে, যেন ওর জয় টিকা।
কার সাধ্য চোখ এড়ায়? এমনিতে ঘটা করে সিঁদুর পড়ে না রাধি, কিন্তু আজ পড়েছে। তার সৌভাগ্য লক্ষ্মী যেন জলজল করছে তার কপালে। ছেলেটাকে মাঝে মাঝে বুকের মাঝখানটায় চেপে ধরছে, খিলখিল করে হেসে উঠছে ছেলে, আবার অন্য কারো কোলে গিয়ে উঠছে। একরাশ কালো চুলের ঝুঁটি করে তার সঙ্গে এক টুকরো রূপোর চাঁদ ঝুলিয়ে দিয়েছে রাধি। কিন্তু মানিকপুরের সেই লোকটা যে এখনো এলো না। সে না এলে রাধির সব আয়োজনই যে বৃথা। হ্যাঁ, আসবে না মানে? না এসে কি উপায় আছে? ওই তো সে, সেই রং আর নেই, সেই চকচকে চেহারা একেবারে উবে গিয়েছে, চুলের মাঝখানে টাক, রগের দুধারে চুলগুলো সাদা হয়ে এসেছে, জামা কাপড়ের অবস্থাও তেমন, কেমন যেন কোলকুচো ভাব। শুধু ডানা দুটোই নয়, সমস্ত অঙ্গই যেন রৌদ্র দগ্ধ, তার ক্লান্তিতে নুবছ, অনুতপ্ত। রাধির সামনে দাঁড়িয়ে মিহি সুরে কোনো মতে ভেঙে চুরে সে বলল, রাঙা বউ, নিজের ছেলের মুখ দেখা আর আমার ভাগ্যে হয়নি গো, তাই তোমার ছেলের মুখ দেখতে এসেছি আজ।